নমস্কার। আচ্ছা, নদীর ওই যে প্রচণ্ড স্রোত, ভাবলে কেমন গায়ে কাটা দেয়, তাই না? একদম। ভারতে যেমন ধরুন ভাকরা, সেখানে এই জলের শক্তিকেই কাজে লাগিয়ে বিশাল বিষয় টারবাইন ঘোরানো হচ্ছে। হ্যাঁ, জলবিদ্যুৎ। আজকের এই আলোচনায় আমরা সেটাই দেখব। মানে ইঞ্জিনিয়াররা ঠিক কিভাবে জলের এই অদম্য শক্তিকে ব্যবহার করেন। আমরা জানব হাইড্রোলিক টারবাইন কি, এর প্রধান প্রকারভেদ মানে পেল্টন, ফ্রান্সিস, কাপলান। হ্যাঁ, তাদের গঠন, কার্যনীতি। আর হ্যাঁ, টারবাইন কিভাবে বাছা হয় সেই মূল বিষয়গুলো। তাহলে প্রথমে একটু বুঝে নেওয়া যাক এই হাইড্রোলিক টারবাইন জিনিসটা আসলে কি। আচ্ছা। খুব সহজ করে বললে এটা তো এমন একটা যন্ত্র যা জলের শক্তিকে কাজে লাগায়, মানে সেটা চাপ শক্তি হোক বা গতিশক্তি। ঠিক। সেই শক্তিটা কাজে লাগিয়ে একটা শ্যাফটকে ঘোরায়। আর সেই ঘূর্ণন শক্তি থেকেই তো বিদ্যুৎ তৈরি হয় জেনারেটরের মাধ্যমে। একদম ঠিক। আসলে এই টারবাইনগুলোকে মূলত দুটো বড় ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো ইম্পালস টারবাইন আর অন্যটা রিঅ্যাকশন। ইম্পালস আর রিঅ্যাকশন। আচ্ছা। ইম্পালস টারবাইনে ব্যাপারটা কি হয়, জল ঢুকার আগেই তার সব চাপ শক্তি গতিশক্তিতে বদলে যায়। ওহ। আর সেই তীব্র গতির জলটাই মানে সজোরে ধাক্কা মেরে টারবাইনকে ঘোরায়। আর রিঅ্যাকশন? রিঅ্যাকশন টারবাইনে জল যখন রানারের মধ্যে দিয়ে যায় তখন তার চাপ শক্তি আর গতিশক্তি দুটোই পাল্টাতে থাকে। দুটোই? আচ্ছা। হ্যাঁ, আর সেই পরিবর্তনটাই টারবাইনকে ঘোরাতে সাহায্য করে। বেশ ইন্টারেস্টিং। তাহলে ইম্পালস টারবাইনের সবচেয়ে পরিচিত উদাহরণ কোনটা? পেল্টন হুইল। হ্যাঁ, পেল্টন হুইল। এটা দিয়ে শুরু করা যাক। এটা তো শুনেছি খুব উঁচু থেকে জল পড়লে ব্যবহার হয়, মানে যেখানে হেড অনেক বেশি। ঠিক তাই, হাই হেড কন্ডিশনে। ব্যাপারটা অনেকটা ওই যে ছোটবেলায় জলের পিচকারি দিয়ে কাগজের চরকি ঘোরাতাম সেরকম কি? হ্যাঁ হ্যাঁ, অনেকটা তাই। একটা সরু নজেল থাকে, সেখান দিয়ে জলের জেট বেরোয় সজোরে। আর সেটা গিয়ে বাকেটে লাগে। হ্যাঁ, বাকেটগুলোতে লাগে আর রানারটা বনবন করে ঘুরতে শুরু করে। এর গঠনে দেখবেন একটা রানার আছে যার ধারে ধারে ওই চামচের মতো দেখতে ডাবল হেমিস্ফেরিক্যাল বাকেট লাগানো থাকে। আচ্ছা, ওই বাকেটের মাঝখানে একটা ধারালো মতো অংশ থাকে না? হ্যাঁ হ্যাঁ, ওটাকে বলে স্প্লিটার। ওটা জলের জেটটাকে সমান দুভাগে ভাগ করে দেয়। কেন? যাতে জলটা মসৃণভাবে বেরিয়ে যেতে পারে আর বাকেটে পুরো ধাক্কাটা দিতে পারে। মানে মোমেন্টাম ট্রান্সফারটা সবচেয়ে ভালো হয়। বুঝেছি। আর জলটা আসে কোথা থেকে? জল আসে পেনস্টক পাইপ দিয়ে। নজলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এর গতি অনেক বেড়ে যায়। আর প্রবাহটা নিয়ন্ত্রণ করা হয় কিভাবে? সেটার জন্য আছে স্পিয়ার ভালভ। ওই নজলের মুখটা ছোট বড় করে জল কন্ট্রোল করে। আচ্ছা, ভেলোসিটি ট্রায়াঙ্গেলের কথাও তো শোনা যায়। হ্যাঁ, V1 মানে জেট ভেলোসিটি, U মানে বাকেটের ভেলোসিটি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ডিজাইন প্যারামিটার। এই টারবাইনে কতটা কাজ হচ্ছে, মানে ওয়ার্ক ডান, সেটার ফর্মুলাটা যেন কি? সেটার ফর্মুলা হলো রো এ V1 ব্র্যাকেটে VW1 প্লাস VW2। এখানে VW1 VW2 হলো জলের ঘূর্ণন বেগের উপাংশ। এটা মনে রাখার কোনো সহজ উপায় আছে? হ্যাঁ, বলা যেতে পারে। পেল্টনের পাওয়ারে প্রবল পুশ ইজ ইকুয়াল টু রো এ V1 ব্র্যাকেটে VW1 প্লাস VW2। হা হা, বেশ। এখানে একটা জরুরি প্রশ্ন কিন্তু মনে রাখা দরকার। পেল্টন টারবাইন ঠিক কোন ধরনের জলপ্রবাহ আর হেডের জন্য সবচেয়ে ভালো কাজ করে? ও হ্যাঁ, এটা তো বললেন আপনি, উঁচু হেড আর কম জল প্রবাহের জন্য। একদম। বেশ, পেল্টন তো গেল উঁচু হেডের গল্প। কিন্তু যদি হেড মাঝারি বা কম হয় অথচ জলপ্রবাহ ভালো থাকে, ঠিক সেখানেই আসে রিঅ্যাকশন টারবাইন। যেমন ধরুন ফ্রান্সিস আর কাপলান। ফ্রান্সিস টারবাইনটা কেমন? ফ্রান্সিস টারবাইন মাঝারি হেড আর মাঝারি জলপ্রবাহের জন্য দারুণ উপযোগী। এটাকে বলে মিক্স ফ্লো টারবাইন। মিক্সড ফ্লো মানে জলটা ঢোকে ব্যাসার্ধ বরাবর মানে রেডিয়ালি, আর বেরিয়ে যায় অক্ষ বরাবর মানে অ্যাক্সিয়ালি। ও আচ্ছা, এর প্রধান অংশগুলো কি কি? আছে স্পাইরাল কেসিং, গাইড ভেইনস বা উইকেট গেট, রানার, আর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ড্রাফট টিউব। ড্রাফট টিউব, সেটার কাজ কি? এই ড্রাফট টিউবটা কিন্তু দারুণ কাজের জিনিস। দেখুন, রানার থেকে জল বেরিয়ে যাবার পরেও তো তার মধ্যে কিছুটা শক্তি থেকে যায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। ড্রাফট টিউবের শেপটা কেমন হয়? নিচের দিকে ক্রমশ চওড়া হয়ে যায়। হ্যাঁ, এই এক্সপ্যান্ডিং ক্রস সেকশনটা ওই বেরিয়ে যাওয়া জলের গতিশক্তিকে আবার চাপ শক্তিতে বদলে দেয়।
তাতে লাভ কি? লাভটা হলো এটা টারবাইনের আউটলেটে একটা সাকশন বা নেগেটিভ প্রেশার তৈরি করে। তাতে কার্যকরী হেডটা বেড়ে যায় আর জলটাকেও টেল রেসে স্মুথলি পৌঁছে দেয়। বাহ, দারুণ তো। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ফ্রান্সিস টারবাইনে স্পাইরাল কেসিংয়ের আকারটাও ওরকম প্যাঁচানো আর ধীরে ধীরে সরু হয় কেন? খুব ভালো প্রশ্ন। ওটা করা হয় যাতে রানারের পরিধি বরাবর সব পয়েন্টে জলটা প্রায় একই চাপ আর গতিতে ঢুকতে পারে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়। বুঝেছি। এবার কাপলান টারবাইন নিয়ে বলুন। কাপলান টারবাইন ব্যবহার হয় যখন হেড বেশ কম কিন্তু জলপ্রবাহ অনেক অনেক, লো হেড হাই ডিসচার্জ কন্ডিশন। এটা কি অ্যাক্সিয়াল ফ্লো? একদম, এটা একটা অ্যাক্সিয়াল ফ্লো টারবাইন, দেখতে কিছুটা জাহাজের প্রোপেলারের মতো। এর বিশেষত্ব কি? এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রানার ব্লেডগুলোর অ্যাঙ্গেল বা কোণ পাল্টানো যায়, মানে অ্যাডজাস্টেবল ব্লেডস। তাতে কি সুবিধা? সুবিধা হলো জলের প্রবাহ বা লোড কম বেশি হলেও ব্লেডের অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে টারবাইনটা খুব ভালো এফিসিয়েন্সি দিতে পারে। ও, মানে বিভিন্ন লোডে হাই এফিসিয়েন্সি। প্রপেলার টারবাইনে কি এটা করা যায় না? না, প্রোপেলার টারবাইনের ব্লেড ফিক্স থাকে, অ্যাডজাস্ট করা যায় না। তাহলে কাপলান টারবাইনের অ্যাডজাস্টেবল ব্লেডের মূল সুবিধাটা কি, যদি এক কথায় বলি? বিধিম্বে লোড বা জলপ্রবাহে উচ্চ কার্যক্ষমতা বজায় রাখা। আচ্ছা, এখন একটা জলবিদ্যুৎ কেন্দ্রে কোন টারবাইন বসবে, পেলটন, ফ্রান্সিস নাকি ক্যাপেলান, এটা ঠিক করা হয় কিভাবে? এটার জন্য একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার আছে, একে বলে স্পেসিফিক স্পিড বা এনএস। স্পেসিফিক স্পিড এটা কি জিনিস? এটা টারবাইনের একটা ক্যারেক্টারিস্টিক নম্বর। এটা টারবাইনের ডিজাইন স্পিড এন, পাওয়ার আউটপুট পি আর হেড এইচ এর উপর নির্ভর করে। ফর্মুলাটা কি? এনএস ইকুয়ালস টু n√p HO54। এটা আসলে টারবাইনের টাইপ আর তার অপটিমাল পারফরম্যান্স কেমন হবে সেটার একটা ধারণা দেয়, সাইজ যাই হোক না কেন। এটা মনে রাখারও কি কোনো উপায় আছে? হ্যাঁ, মনে রাখতে পারেন। এনএস নাচে পাওয়ার নিয়ে হেডের ঘাড়ে চেপে 57 বার। হ্যাঁ, দারুণ। মানে ব্যাপারটা অনেকটা কোন কাজের জন্য কোন যন্ত্রটা ঠিক সেটা বাছাই করার মতো। ঠিক তাই। সহজভাবে বললে পেলটনের এনএস কম হয়, এটা চলে হাই হেডে, ফ্রান্সিসের এনএস মাঝারি, হেডও মাঝারি, আর ক্যাপলানের এনএস সবচেয়ে বেশি, এটা চলে লো হেডে। তার মানে স্পেসিফিক স্পিডের মান বেশি হলে সেটা কোন ধরনের টারবাইন বোঝায়? সেটা কাপলান বা অ্যাক্সিয়াল ফ্লো টারবাইন বোঝায়। আচ্ছা, আর একটা সমস্যার কথাও তো শোনা যায়, ক্যাভিটেশন। হ্যাঁ, ক্যাভিটেশন। এটা একটা বেশ সিরিয়াস প্রবলেম হতে পারে। কি হয় এতে? টারবাইনের ভেতরে যদি কোনো জায়গায় জলের চাপ খুব কমে যায়, মানে তার ভেপার প্রেশারের থেকেও কমে যায়, তখন সেখানে জল ফুটে বাষ্পের বুদবুদ তৈরি করে। এই বাবলগুলো যখন আবার হাই প্রেশার জোনে যায় তখন হঠাৎ করে ফেটে যায় বা কোলাপস করে। তাতে কি ক্ষতি হয়? ওই ফেটে যাওয়ার সময় খুব হাই প্রেশারের শকওয়েভ তৈরি হয়, যা টারবাইনের ব্লেড বা কেসিংয়ের মেটাল সারফেসে গিয়ে ধাক্কা মারে। ধীরে ধীরে মেটালের ক্ষয় হয়ে যায়, গর্ত তৈরি হয়। সর্বনাশ! এটা কি সব টারবাইনেই হয়? মূলত রিঅ্যাকশন টারবাইনে এই সমস্যাটা বেশি দেখা যায়, বিশেষ করে রানার থেকে জল বেরোনোর মুখে বা ড্রাফট টিউবের শুরুতে, যেখানে প্রেশারটা কম থাকে। পেলটনে হয় না? রানারটাকে টেল রেস লেভেলের যথেষ্ট নিচে বসাতে হয় যাতে আউটলেটে প্রেশারটা কম না হয়ে যায়, ইত্যাদি। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন একটা পেলটন হুইল। হ্যাঁ, বলুন। ধরুন হেড H সমান 60 m, ওভারঅল এফিসিয়েন্সি E0 is equals to 0.85 আর কোএফিশিয়েন্ট অফ ভেলোসিটি CV is equals to 0.98। বেশ। তাহলে জেট ভেলোসিটি V1 হবে CV গুণ √/2gh, তাই তো? হ্যাঁ, ক্যালকুলেট করলে প্রায় 33.62 মিটার প্রতি সেকেন্ড আসবে। আচ্ছা, আর যদি স্পিড রেশিও মানে বাকেট ভেলোসিটি U আর জেট ভেলোসিটি V1 এর অনুপাত ফাই যদি প্রায় 0.45 ধরা হয়, তাহলে বাকেট ভেলোসিটি U হবে V1 গুণ ফাই, মানে প্রায় 15.13 মিটার প্রতি সেকেন্ড। আর যদি টারবাইনের স্পিড n হয় 200 rpm, তাহলে হুইল ডায়ামিটার D ও তো বের করা যাবে। হ্যাঁ, U is equal to pi dn 60 ফর্মুলা থেকে D হবে 60U pi n, যা এখানে প্রায় 1.44 মিটার আসছে। এভাবে ডিজাইন করা হয়। দারুণ! পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টগুলো যদি একবার ঝালিয়ে নিই। হ্যাঁ, অবশ্যই। আমরা দেখলাম ইম্পালস টারবাইন যেমন পেলটন, যেখানে জলের গতিশক্তিটাই মেন,
আর রিঅ্যাকশন টারবাইন মানে ফ্রান্সিস আর কাপলান, যেখানে চাপ আর গতি দুটো শক্তিই কাজে লাগে। আর হেড অনুযায়ী টারবাইন বাছা হয়, পেল্টন উঁচু হেডের জন্য, ফ্রান্সিস মাঝারি আর কাপলান নিচু হেডের জন্য। আর টারবাইনের টাইপ বোঝার জন্য স্পেসিফিক স্পিড বা এনএস একটা দারুণ ইন্ডিকেটর। একদম। আজকের এই আলোচনায় আমরা হাইড্রোলিক টারবাইনের বিভিন্ন রকম ভেদ, তাদের কাজ করার ধরন, গঠন, ড্রাফট টিউবের গুরুত্ব, ক্যাভিটেশনের মতো সমস্যা আর টারবাইন সিলেকশনের ভিত্তি, বিশেষ করে স্পেসিফিক স্পিড নিয়ে একটা স্পষ্ট ধারণা পেলাম। দেখুন, এই বিষয়গুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার জন্য জরুরি নয়। ঠিক। একজন ইঞ্জিনিয়ার হিসেবে ভবিষ্যতে জলশক্তি বা অন্য যে কোনো ফ্লুইড মেশিনারি নিয়ে কাজ করতে গেলে এই বেসিক কনসেপ্টগুলো খুব দরকারি। আর পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের দিক থেকেও তো এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, সাস্টেনেবল এনার্জি প্রোডাকশনে জলবিদ্যুতের অবদান তো বিশাল। তাই এই জ্ঞানটা মানে লং টার্ম লার্নিংয়ের একটা জরুরি অংশ। সব শেষে একটা প্রশ্ন মনে আসছে, জলশক্তিকে কাজে লাগানোর জন্য ভবিষ্যতে কি আরও নতুন কোনো প্রযুক্তি আসতে পারে, মানে যা আজকের এই টারবাইন ডিজাইনকেও হয়তো ছাপিয়ে যায়? হতেই পারে। হয়তো সমুদ্রের স্রোত বা জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগানোর আরও এফিশিয়েন্ট কোনো উপায়, বা সম্পূর্ণ নতুন কোনো কনসেপ্ট। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।